আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর অর্থাৎ পৃষ্ঠা নাম্বার হচ্ছে 101 পৃষ্ঠার অঙ্কগুলো করব। প্রথমে আমরা 4 নম্বর অঙ্কটি করব 101 পৃষ্ঠা। তো এখানে বলা হয়েছে যে আমাদের মাথায় হাড়ের সংখ্যা 29। প্রথমেই তোমরা 101 পৃষ্ঠায় দেখতে পাবে যে একটি মানুষের চিত্র দেওয়া আছে এবং 3টি বক্সে এই 3টি কথা লেখা আছে। তো প্রথম কথাটি হচ্ছে আমাদের মাথায় হাড়ের সংখ্যা 29। এরপরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে মস্তিষ্কের ভর আমাদের মোট ভরের 45 ভাগের 1 ভাগ। এরপরের ঘরে লেখা আছে যে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের প্রায় 3 ভাগের 2 ভাগ বা 3-এর 2 অংশ। আমাদের যেটা করতে হবে কাজ সেটা হচ্ছে কাজের কথা ক এবং খ দুইটি কাজ দেওয়া আছে এবং উপরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে উপরের চিত্রটি লক্ষ্য করো এবং তোমার শরীর সম্পর্কে ভাবো। অর্থাৎ 101 পৃষ্ঠায় যে চিত্রটি দেওয়া আছে সেই চিত্রটি লক্ষ্য করতে বলা হয়েছে এবং সেই চিত্রটি দেখার মাধ্যমে তোমার শরীর সম্পর্কে তোমাকে ভাবতে বলা হয়েছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার মস্তিষ্কের ভর কত কেজি। তো আমরা ক নম্বর প্রশ্নটা প্রথমে সমাধান করি। আমাদের বলা হয়েছে যে তোমার মস্তিষ্কের ভর কত কেজি। তো প্রথম যে কথাটা আছে সেটা হচ্ছে দেখো আমরা চলে যাব মস্তিষ্কের কথা কোন লাইনে বলা আছে সেই লাইনটা আমরা পড়বো। দেখো এই 2 নম্বরে মস্তিষ্কের কথাটা বলা আছে কিন্তু তো 2 নম্বর আগে আমরা এই যে 2 নম্বর লাইনে মস্তিষ্কের কথা বলা আছে। যেহেতু আমাদের মস্তিষ্ক সম্পর্কে প্রশ্ন করেছে অর্থাৎ তোমার মস্তিষ্কের ভর কত কেজি, তাহলে মস্তিষ্কের লাইনটা আমরা পড়ি মস্তিষ্কের ভর আমাদের মোট ভরের 45 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আমাদের তাহলে মস্তিষ্কের ভর আমাদের মোট ভরের 45 ভাগের 1 ভাগ। তাহলে মস্তিষ্কের যে ভরটা সেটা মোট ভরের সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমাদের মোট ভরটা জানতে হবে। তা মনে করি যে আমার মোট ভর মানে আমার ভর 40 কেজি আমি ধরে নিলাম। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে আমার ভর 40 কেজি। ঠিক আছে, 40 কেজি আমরা ধরলাম। আচ্ছা, এরপরে আমাদের কি বের করতে হবে, তোমার মস্তিষ্কের ভর কত কেজি। আমাদের মস্তিষ্কের সাথে আমার ভরের সম্পর্ক কি, মস্তিষ্কের ভর হচ্ছে আমাদের মোট ভরের এত অংশ। তাহলে আমরা লিখবো তোমার মস্তিষ্কের ভর কত কেজি। আমরা লিখবো অতএব তোমার মস্তিষ্কের ভর কত কেজি। তাহলে আমরা লিখবো অতএব আমার মস্তিষ্কের ভর কি হবে, আমার মস্তিষ্কের ভর কি হবে। এখানে কি বলেছে, মস্তিষ্কের ভর হলো আমাদের মোট ভরের 45 ভাগের 1 ভাগ। তাহলে মোট ভর হচ্ছে এখানে 40 কেজি, তাই না মোট ভর। তাহলে আমরা লিখবো 40, যেহেতু মোট ভরের তার মানে 40 কেজি। ঠিক আছে, তাহলে 40 এর আমরা কি লিখবো 40 এর কত অংশ এই যে 45 এর 1 ভাগ অথবা 45 এর 1 অংশ। এটা কি মস্তিষ্কের ভর মোট ভর অর্থাৎ 40 এর। ঠিক আছে, এই এককটা কি হবে, কেজিতে হবে, যেহেতু আমাদের মোট ভর কেজিতে আমরা হিসাব করছি। এখন এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, তাহলে 40 গুণ 45 এর 1। ঠিক আছে, আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো 8 আর এখানে পাবো 9। তাহলে আমরা পাচ্ছি উপরে 8 নিচে 9 কেজি। ঠিক আছে, তাহলে আমাদের মস্তিষ্কের ভর আমরা কত পেলাম, 9 ভাগের 8 ভাগ অথবা 9 এর 8 কেজি। এটাই কিন্তু আমাদের কয়ের অ্যান্সার। এখন খ নাম্বারটা করব। নাম্বার দেখো এখানে কি বলা হচ্ছে, সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন। তাহলে পানির কথা এখানে কোন লাইনে বলা হয়েছে, এই যে 3 নম্বর লাইনে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের 3 ভাগের 2 ভাগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে এই পানি হচ্ছে আমাদের শরীরের মোট ভরের 3 ভাগের 2 ভাগ। তাহলে পানির যে অংশটা সেটা মোট ভরের সাথে সম্পর্কযুক্ত। তো এর আগে আমরা লিখেছি মোট ভর 40, তাহলে আমরা 40 ধরে হিসাব করব। আমাদের প্রশ্ন হচ্ছে সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন। তাহলে আমরা লিখব যে প্রশ্ন মতে সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন। তাহলে এই কথাটাই লিখবো আমরা যে সুস্থ থাকার জন্য আমার শরীরে
মোট কত কেজি পানি থাকা প্রয়োজন, তাহলে আমরা লিখব মোট পানি থাকা প্রয়োজন, মোট, ঠিক আছে, সমান সমান আমাদের মোট ভর আমরা কত ধরেছিলাম, আমরা ধরেছিলাম 40 কেজি, তাই না? তাহলে কি হচ্ছে যে মোট ভরের, তাহলে 40 কেজির, 40 কেজি আমরা ধরেছিলাম মোট ভর, লিখব 40 কেজি এর কত অংশ পানি, এই যে 3/2 অংশ, তাহলে আমরা লিখব 3/2 অংশ, ঠিক আছে। আর এখানে ব্র্যাকেটে আমরা লিখে দিব, এখানে লিখব, এখানে আমার ভর সমান 40 কেজি, সমান 40 কেজি, এটা আমরা ব্র্যাকেটে লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন হিসাব করি 40 কেজি, তাহলে 40 কেজি এর, তাহলে এর মানে হচ্ছে গুণ, তাহলে 40 গুণ আর এরপরে আছে 3/2, ঠিক আছে। তাহলে হিসাব করি এখন 40 আর 2 গুণ করলে হচ্ছে 80, আর নিচে আছে 3, তাহলে এটা হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এই ভগ্নাংশের যখন ভগ্নাংশ হওয়ার ছোট হয়ে যায় তখন সেটা হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারবো, তাহলে ভাগ করে ফেলি, 3 দুগুণ 6 বিয়োগ করলে 2, যেহেতু আমাদের ভাগটা শেষ হয়নি, পরে একটা ঘর শূন্য আছে, তাহলে আমরা এখানে শূন্য নামাবো, শূন্য নামালে এরপর হচ্ছে 3 6 18 বিয়োগ করলে হচ্ছে 2, এখানে আর পরের কোনো সংখ্যা নেই, তাহলে এখানে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখব ফলাফল হচ্ছে এই 26 সমস্ত 3 ভাগশেষ 2, তাহলে 3/2, এই হচ্ছে আমাদের এত কেজি, এত কেজি। এটা কিন্তু আমাদের ক্ষয়ের উত্তর। তাহলে সুস্থ থাকার জন্য আমার শরীরে মোট পানি থাকা প্রয়োজন, আমরা কত পেলাম, 26 সমস্ত 3/2 কেজি। 101 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটি করব। এখানে বলা হচ্ছে, প্রশ্নটা দেখো, রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রতিটি সারিতে যথাক্রমে 4টি ও 3টি করে ফুলের চারা রোপণ করে, ঠিক আছে। পাশাপাশি 2টি চারার মধ্যকার দূরত্ব এত মিটার, ছবি এঁকে চিন্তা করো। তাহলে ছবি এঁকে পুরো কথাটা চিন্তা করতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রতিটি সারিতে যথাক্রমে দৈর্ঘ্য বরাবর 4টি এবং প্রস্থ বরাবর 3টি করে ফুলের চারা রোপণ করলো। যেহেতু আমাদের ছবি এঁকে চিন্তা করতে হবে, আমরা কি করব, তাহলে ছবি এঁকে প্রথম চিন্তা করি, ঠিক আছে। আমরা আগে ক নম্বর প্রশ্নটা অ্যান্সার করি। ক নম্বর প্রশ্ন, তার প্রথমে আমাদের ছবি আগে, ক নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর অ্যান্সার করার আগে আমরা ছবি আগে চিন্তা করতে হবে। তো এখানে আমরা ছবিটা আঁকি। তো দেখো, দৈর্ঘ্য বরাবর হচ্ছে 4টি ফুলের চারা রোপণ করেছে, তাহলে এটা হচ্ছে যদি দৈর্ঘ্য, তো এই আমরা কাজ করি। আর প্রস্থ বরাবর হচ্ছে 3টি করে রোপণ করেছে, তাহলে আমরা প্রস্থ বরাবর আগে রোপণ করি, ঠিক আছে। তাহলে প্রস্থ বরাবর 3টি, যেহেতু প্রস্থ বরাবর 3টি চারা, তাহলে 3টি চারা আমরা প্রস্থ বরাবর রোপণ করি। এভাবে আমরা দেই, এভাবে দেই, ঠিক আছে, এই, ঠিক আছে। তো প্রস্থ বরাবর 3টি, তাহলে একটি হলো, আরেকটি দেই, হচ্ছে 3টি, ঠিক আছে। তো প্রস্থ বরাবর আমরা 3টি চারা রোপণ করলাম। এরপর দৈর্ঘ্য বরাবর কিন্তু 4টি, দৈর্ঘ্য বরাবর 4টি ফুলের চারা রোপণ করে, তাহলে দৈর্ঘ্য বরাবর 4টি, তাহলে এখানে একটি দিয়েছি আমরা, আরও আমাদের দিতে হবে 2টি, ঠিক আছে। তো মোটামুটি আমরা 4টি দিয়ে নিলাম এখানে। তো দৈর্ঘ্য বরাবর 4টি, আর প্রস্থ বরাবর যেহেতু 3টি, তাহলে প্রতি ক্ষেত্রে প্রস্থ বরাবর আমাদের 3টি দিতে হবে। এখানে আরেকটি হবে, এই হয়ে গেল আমাদের দৈর্ঘ্য বরাবর 4টি এবং প্রস্থ বরাবর 3টি চারা রোপণ করে। এবং চিত্র আমরা কিন্তু অঙ্কন করলাম, যেহেতু বলছে আমরা ছবি এঁকে চিন্তা করো, ছবি আঁকলাম। যাই হোক, দেখো এরপরে বলা হচ্ছে পাশাপাশি 2টি চারার মধ্যকার দূরত্ব হচ্ছে এত মিটার। তাহলে পাশাপাশি 2টি চারার মধ্যকার দূরত্ব, এই দূরত্বটা কত, আমি একটু অন্য খালি নেই, এই দূরত্বটা হচ্ছে এই যে এই দূরত্বটা হচ্ছে পাশাপাশি 2টি চারার দূরত্ব। প্রত্যেকটি পাশাপাশি 2টি চারার দূরত্ব কিন্তু সেম, ঠিক আছে। কত, এই দেখো 3/2 মিটার। তাহলে এখানে আমরা লিখবো কত, 3/2, এখানে লিখবো আমরা 3/2, তাহলে আমরা এখানে লিখি 3/2, 3/2, 3/2, ঠিক আছে। ঠিক একইভাবে কিন্তু এই চারা থেকে এই চারার দূরত্ব কিন্তু তোমার 3/2, ঠিক আছে। নিশ্চয় বিষয়টা হচ্ছে এরকম, এই এবং এই,
ওকে, অথবা এটা মাঝখানে দিতে পারো, এখানে দাও পাশাপাশি দুটি চারার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 3/2। কত? 3/2। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 3/2। ঠিক আছে, এখন আমরা হিসাব করব। কি হিসাব করব? ক নাম্বার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আগে করে নিই, উত্তর দিয়ে নিই। তো রাতুলের বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের দৈর্ঘ্য জানতে হবে, প্রস্থ জানতে হবে। তো প্রথমে আমরা দৈর্ঘ্য বের করি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখি, এখানে লিখবো যে আমরা রাতুলের বাগানের প্রস্থ আমরা কি লিখব? রাতুলের বাগানের আচ্ছা, আমরা দৈর্ঘ্য হিসাব করি আগে। ঠিক আছে, দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য যেহেতু এইটুক, তাহলে এতটুকের মাপ কত? এতটুকু হচ্ছে 3/2, এতটুকু হচ্ছে 3/2। তাহলে এই দুইটা আমাদের যোগ করে দিতে হবে। 3/2 যোগ 3/2 যোগ করলে আমরা কত পাবো? এখানেও 3, এখানেও 3, লসাগু করলে 3। যেহেতু দুইটাই 3, হরের দুইটা ভগ্নাংশে 3 আছে, তাহলে উপরে লবেরগুলো আমরা যোগ করে দিব 2 আর 2। তাহলে এখানে উপরে পাবো 4, নিচে পাবো 3। দৈর্ঘ্য পাচ্ছি, এটা কিসের হিসাব? মিটার হিসাব। তাহলে দৈর্ঘ্য পাচ্ছি আমরা এত মিটার। এরপর আমরা প্রস্থের হিসাব করি। অতএব রাতুলের বাগানের প্রস্থ দেখো তো এখানে কয়টা হিসাব আমাদের করতে হবে। এখানে এতটুকু দূরত্ব 3/2, এতটুকু 3/2, এতটুকু 3/2। তাহলে 3/2 আমাদের 3 বার যোগ করতে হবে। 3/2, 3/2, 3/2, লসাগু করলে 3, 3, 3, 3 বার 3 লসাগু 3। আর যেহেতু 3টাই 3, 3টাই 3, তাহলে উপরে লব সবগুলো 2, 2, 2 যোগ করে দিব। ঠিক আছে, তাহলে যোগ করলে উপরে পাচ্ছি 6, নিচে পাচ্ছি 3। কাটাকাটি করলে 2 দিয়ে, 3 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 3 2 6, উপরে 2, নিচে 1, নিচে 1 লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে পাচ্ছি আমরা 2 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম আমরা কত? দৈর্ঘ্য পেলাম আমরা এত, প্রস্থ পেলাম এত। এখন কিন্তু আমরা খুব সহজেই ক্ষেত্রফলটা বের করতে পারবো। আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করি। আমরা লিখব অতএব রাতুলের বাগানের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এই 4/3, 3/4 গুণ প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 2, গুণ করলে আমরা কত পাবো? 2 আর 4 গুণ করলে 8, আর নিচে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ মিটার। এখন এটাকে আবার কি করা যায়? যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যেমন এটাকে এই ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3 2 6, তাহলে এখানে বিয়োগ করলে 2, তার মানে আমরা পাচ্ছি 2 সমস্ত 3/2। এটা পরিবর্তন আমরা লিখতে পারি 2 সমস্ত 3/2 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের এই কয়ের অ্যান্সার হয়ে গেল। এটা কিন্তু হচ্ছে কয়ের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা খ নম্বরটা করব। ক্ষয়ে বলা হয়েছে যে রাতুল বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে। ঠিক আছে, আমরা এখন খ বের করব। তাহলে আমরা লিখব রাতুল দৈর্ঘ্য বরাবর চারা রোপণ করেছে। রাতুল দৈর্ঘ্য বরাবর চারা রোপণ করেছে কয়টি? দেখো তো, দৈর্ঘ্য বরাবর 1 2 3 4, তাহলে আমরা লিখব 4টি। আচ্ছা, আবার রাতুল প্রস্থ বরাবর চারা রোপণ করেছে কয়টি? দেখো তো, 1 2 3, 3টি। ঠিক আছে, তাহলে রাতুল বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে? অতএব রাতুল বাগানে মোট ফুলের চারা রোপণ করেছে। তাহলে কি হবে? দৈর্ঘ্য বরাবর যে কয়টি গাছ আছে আর প্রস্থ বরাবর যে কয়টি গাছ আছে আমরা গুণ করে দিব। 4 আর 3 গুণ করলে 12টি। ঠিক আছে, 12টি পাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে আমাদের হিসাব মিলে গেছে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি 102 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করবো ইনশাল্লাহ। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।